আমি তো রাস্তায় যখন বেরোচ্ছি সবাই কংগ্রেসের প্রতীক, যে এ যে কি আবেগ, কি যন্ত্রণা চেপে রেখে মানুষ এতদিন কংগ্রেসের চিহ্ন না পেয়ে সিপিএম করেছে, কেউ টিএমসি চলে গেছে, কেউ বিজেপি চলে গেছে। ওই রক্ত কাটলে আমি বলি যে অনেক সময় ওই যে দেখিয়েছিল না বুক চিরে হনুমানজি রাম বেরিয়েছে, যেরকম এখন ভক্তদের বুক চিরলে মোদি বেরোয়, ঠিক একই ভাবে করিমপুরে দেখবেন যত পুরনো তৃণমূলের লোকজন আছে, বিশেষ মমতা মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা দেবীও তার বাইরে নন, যাদের তাদের বুক কাটলে দিবেন কংগ্রেসটাই বেরোয়। তো কংগ্রেসের সময় কংগ্রেস আসছে করিমপুরে, এটা আমি আশাবাদী, কারণ তৃণমূল তো শুধু মুখের চমক দেখাতে এনেছে। কেন এখানে তো সিটিং এমএলএ ছিল, দিল না কেন? আজকে কেন একজন চমকদার স্টারকে, যাকে আমাদের সিনেমায় ভালো লাগতো, তাকে সামনে এসে মুখ বিক্রি করার দরকারটা কি ছিল? সে তো চণ্ডীপুরে এত উন্নয়ন করেছে যে আজকে পানিশমেন্ট ট্রান্সফার কেন হয়ে গেল? আমি কারণগুলো প্রশ্নগুলো দেখুন, আমি লড়াইয়ে নামিনি, রাজায় রাজায় যুদ্ধ হয়। আমি রাজনৈতিক জগতের লোক, আদ্যপান্ত 2007 সাল থেকে রাজনীতি করেছি। যিনি বিরোধী দাঁড়িয়েছেন তৃণমূলে, উনি রাজনীতির লোকই না, উনি একজন অভিনেতা, তার সাথে আমার লড়াই নেই, কারণ আমি জানি সবাই কংগ্রেসকে সাপোর্ট করবে। আর সমর বাবু যিনি দাঁড়িয়েছেন বিজেপির, উনি শ্রদ্ধেয় মানুষ, কিন্তু অপরচুনিস্ট বলতে আমি দ্বিধা নেই, কারণ কি যেহেতু কখনো সিপিএম এ ছিলেন, আজকে সেই মানুষগুলোকে ত্যাগ করে অন্য দলে গেলেন, তো অপরচুনিস্ট ছাড়া কিছু বলবো না। তো যাই হোক, আমি দৃঢ় বিশ্বাসী যে করিমপুর কংগ্রেসকে চাইছে। ভীষণ ভালো সাড়া পাচ্ছি, যেদিকে যাচ্ছি সবাই দু হাত তুলে আশীর্বাদ করছে। খালি এই একটা চিহ্ন দেখে মানে আবেগে ভেসে যাচ্ছে, কি বলবো। এবং আপনাকে তো আগেই বললাম, যেখানে যেখানে সংগঠন ছিল না, সেখানে লোক বাইরে এসে বলছে যে আমরা হব, আমরা বুথে থাকবো, আমরা পতাকাটা কাঁধে নিয়ে দৌড়াবো বলছে। কিন্তু প্রশাসন তো জানেন, খিচুড়ি বিলি করতে দেখা যায় কখনো কখনো কারোর কারোর বাড়িতে। তো আমার বক্তব্য, প্রশাসন প্রহসনে বদলে গেছে, তো প্রশাসনের চাপে অনেকেই বাইরে আসতে পারছে না। কিন্তু করিমপুর বাসীর কাছে আমি আবেদন রাখছি, কেউ যদি প্রশাসনের চাপে সামনে না আসতে পারে, যদি মন থেকে চান ওই যে বুক চিরে যদি কংগ্রেস বেরোয়, তাহলে কংগ্রেসকে সাপোর্ট করবেন, আপনাদের এই মেয়ে পূজা রায় চৌধুরীকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনার বিধানসভায় যিনি শাসক দলের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী, আমি তো আগেই আপনাকে বলে দিলাম উত্তর, যে চমকদার প্রার্থী, মুখ বিক্রি করতে হচ্ছে, সিনেমায় দেখছে, সিরিয়ালে দেখছে, তাদেরকে সামনে আনতে হচ্ছে কেন? যাত্রা পার্টি কেন? কেন কোনো পলিটিক্যাল লোক নেই? আমার তৃণমূলের ভাই বন্ধুদের প্রতি দুঃখ হচ্ছে যে আপনারা এতদিন মেহনত করে খেটে খুঁটে দলটা করছেন, আপনাদের এত সুন্দর রাজনীতি করেন, রাজনৈতিক বুদ্ধিজীবীরা রয়েছেন, তো আপনাদের মধ্যে কি এমন একজন নেই যে তৃণমূলের টিকিটের দাবিদার হতে পারতো? একজন ফিল্ম স্টার, যে কিনা রাজনৈতিকই নয়, তাকেই টিকিট দিতে হলো কেন? আমার এই প্রশ্নটা প্রত্যেকটা তৃণমূলের ভাই বন্ধু সবার কাছে থাকলো। দীর্ঘ 20 বছর পর দেয়ালে হাত তুলে দেখা যাচ্ছে, কি বলবেন? হাতই ভবিষ্যৎ, যদি ভবিষ্যৎ বাঁচাতে হয়, যদি এই বইটা নিয়ে ঘুরছি আমি, এই বইটার নাম সংবিধান, যার দমে আজকে আপনারা এই বুমটা ধরে রাখছেন, যার দমে আমি কথা বলছি, গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে একটা উৎসব রূপে আমরা পালন করি। কিন্তু আজকে এইটা কনস্টিটিউশন খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে নেই হ্যায়। এই যে সংবিধান, আজকে দেখুন যারা এই নির্বাচনের যে মেজর স্টেক হোল্ডার, মেইন স্টেক হোল্ডার ভোটার, তারা খতরে মে হ্যায়। তাদের এসআইআর এর নামে এনআরসি করে নামের পর নাম বাদ চলে যাচ্ছে, লোকদের কি ভোগান্তি। এখন ভোট হওয়াই উচিত ছিল না, তাও আজকে এই প্রসেসের মাধ্যমে নির্বাচন, বিধানসভা করতে হবে। তো সবকিছু মাথায় রেখে কিন্তু আমি তাও নির্বাচন কমিশনের কাছে বলবো যে কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়ে। অনেক মা বোনেদের সাথে আমার দেখা হচ্ছে যাদের নাম বাদ পড়েছে, এটা একদম মানে এইটা আমরা মেনে নিতে পারছি না। আমরা কংগ্রেস রাস্তায় আছি, ডেমোক্রেসির কথা বলছি, কারণ আমি জানি দুদিন বাদে বিজেপি যেভাবে লাফাচ্ছে,
যেই উন্মাদনা তরোয়াল নিয়ে রাস্তায়, দুদিন বাদে আমি কি খাবো কি পরবো, আপনি বোমটা নিয়ে দাঁড়াবেন কার সামনে, সেটা ওরা ঠিক করবে। ওই জিনিসটা আমি চাইছি না। তো যাই হোক, গণতন্ত্র এবং এসআইআর মানুষের হয়রানির বিরুদ্ধে আমাদের লড়াই, আপসহীন লড়াই, এবং আমরা আশাবাদী। কয়েক বছর আগে দেখা গেছে রাহুল গান্ধীর পাশে আপনি ঘাট, এই বিষয়টা দেখুন। দেখুন, এটা আমার কাছেও মানে ওই কিছুটা স্বপ্নের মতো, কারণ কোনোদিনই ভাবিনি যে কন্যাকুমারী থেকে কাশ্মীর পায়ে হেঁটে যাব বা কেউ যেতে পারে। তো আমরা আমাদের যে নেতা রাহুল গান্ধীজিকে না দেখলে বা ওনার সাথে বোধহয় ওই 4080 কিলোমিটার যদি না চলতাম 5 মাস, তাহলে হয়তো উপলব্ধি করতে পারতাম না। দেখুন, সেই সময় আমরা হেঁটেছি, মানুষের কাছে পৌঁছেছি। আমরা মন কি বাত বলতে ভালোবাসি, মন কি বাত মন কি বাত বলতে মোদি ভালোবাসে, আমরা মন কি বাত শুনতে ভালোবাসি। আমরা জনগণের কাছে যতটা পৌঁছানো যায়, কারণ সারাদিন দেখুন গরিব গুরব মানুষগুলোর পাশে। আজকে আমি বলছিলাম এদেরকে যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, সত্যি কথা আমি কিছুটা পায়ে হেঁটে গেলাম, কারণ এখন তো আমাদের গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ছাড়া উপায় নেই। পেট্রোল ডিজেলের যা দাম বেড়েছে, আমি তো বলেছি ঘুটে নিয়ে প্রচার করবো, ঘুটেতে হাত মার্কা আছে দেখবেন, কারণ ঘুটে ছাড়া তো আমাদের উপায় নেই। কারণ আজকে ওদের মাথাতেও ঘুটে আছে, বিজেপিদের মাথায়, নইলে এইসব উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে না। আজকে ঘুটে আছে বলে সিলিন্ডার এই অবস্থা। কেন এতদিন ভারতের সরকার ছিল না, চালায়নি কে? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্টকে কেউ বাবা ডাকে। আমি মানছি ওনার একজন অ্যাডাপ্টেড ছেলে হয়েছে, ওনার ছেলে হতে ইচ্ছে হয়েছে, নিজের মা বাবার সাথে যোগাযোগ নেই, অন্যের মা মানে মার থেকে মাসির দরদ বেশি করতে গিয়ে আজকে আমাদের এই ভোগান্তি। যাই হোক, চাণক্যর মতে প্রথমেই বলে গেছিল, যখন কোনো বিজনেসম্যান ব্যবসায়ী ভারতের মসনদে বসবে বা রাজা হয়, তখন প্রজাদের দুঃখের শেষ থাকে না। আজকে আমরা এটা ভুগছি। আর কলকাতা থেকে করিমপুর অনেকটা দূর, কিভাবে সামলাচ্ছে? করিমপুরে থাকছি আমি, তো আমি করিমপুরে, আপনি অন্যদের জিজ্ঞেস করছেন না কেন? আমি তো না হয় এসছি, এমন এমন এমএলএ, আমার তো জেলাতে চাকদাতে আমার বাড়িও আছে, কিন্তু মানে আমার বক্তব্য হলো, আমার এমন এমন লোকেরা এখানে এসে দাঁড়িয়েছেন যারা অন্য জায়গায় রাজ করে এসছেন, অন্য জায়গায় জিতেছেন, ওদের কেন আসতে দরকার হলো? আরে আমরা তো হাত চিহ্ন, আমরা দাঁড়িয়েছি। আমি নদিয়া জেলার ইনচার্জ ছিলাম, রাজ্যের জেনারেল সেক্রেটারি, দাঁড়াতে পারি। করিমপুরে আমি এখানে থেকে করছি, কিন্তু আমি কোনো বড় হোটেলে থাকছি না, আমি আমার কর্মীদের বাড়িতে থাকছি। হ্যাঁ, তো দেখুন, সেটা নির্বাচন, যেখানে দল মনে করবে, যেখানে ক্যান্ডিডেট ভালো দেওয়া উচিত, হয়তো দল মনে করেছে সেখানে দিয়েছে, যে মানুষের পাশে যদি আমি দাঁড়াতে পারি নিজেকে কৃতজ্ঞ মনে করবো। আপনার নাম? আমার নাম পূজা পরাজিতা রায়চৌধুরী।